একটি আপেলের গাছ, যার আপেলগুলো সোনালী ছিল। রাজা এই গাছের দেখভালের জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন। যখন এর ফল পাকত, তখন প্রহরীরা রাত দিন গাছের পাহারা দিত, যাতে কেউ সোনালী আপেল চুরি না করে। তবে একদিন বাগানের মালি যখন সোনালী আপেলগুলো গুনল, তখন দেখল একটি আপেল নিখোঁজ। তিনি দৌড়ে রাজাকে খবর দিলেন। তিনি দেখে খুব আশ্চর্য হলেন যে এত ভালোভাবে দেখভাল করার পরও কেউ একটি সোনালী আপেল চুরি করে নিয়েছে। তিনি ঘোষণা করলেন, যে ব্যক্তি সোনালী আপেল চুরির ঘটনা জানাবে তাকে পুরস্কৃত করা হবে। সবচেয়ে বড় রাজপুত্র রাজাকে বলল, রাতে আমি পাহারা দেব এবং চোরকে ধরার চেষ্টা করব। রাজা তাকে অনুমতি দিলেন। বড় রাজপুত্র রাতে পাহারা দিতে শুরু করলো, কিন্তু 2 ঘন্টার মধ্যেই তাকে ঘুম এসে গেল। পরদিন সকালে যখন সে আপেল গুনতে গেল, সে দেখতে পেল যে আবার একটি আপেল নিখোঁজ। এরপর দ্বিতীয় রাতে মাঝে রাজপুত্র পাহারা দেওয়ার দায়িত্ব নিল। তেমনি তারও ঘুম চলে আসলো এবং তৃতীয়টি সোনালী আপেল চুরি হয়ে গেল। রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন। সবাই কিছু বুঝে উঠতে পারছিল না। তখন সবচেয়ে ছোট রাজপুত্র এসে বলল, আজ রাত আমি পাহারা দেব এবং চোরকে ধরব গো। রাজা এই রাজপুত্রকে বিশেষ গুরুত্ব দিতেন না এবং তাকে নির্বোধ মনে করতেন। তিনি তাকে ডেকে বললেন, তুমি কি ভাবছ? তোমার কি মনে হয় তুমি সফল হবে? তোমার বড় ও বেশি বুদ্ধিমান রাজপুত্ররা এই কাজে ব্যর্থ হয়েছে। তুমি যাও এবং তোমার কাজ করো। কিন্তু ছোট রাজপুত্র সরে গেল না। তিনি রাজাকে অনুরোধ করলেন, দয়া করে আমাকে একটি সুযোগ দিন। অবশেষে রাজা রাজি হলেন। রাতের বেলা ছোট রাজপুত্র পাহারা দেওয়ার দায়িত্ব নিল। তিনি ঠিক করলেন তিনি কোনোভাবেই ঘুমাবেন না এবং চোরকে ধরতেই হবে। যখন মধ্যরাত্রি হলো এবং রাতের শেষ ঘন্টা বাজলো, তখন রাজপুত্র দেখল যে একটি সুন্দর সোনালী পাখি কোথা থেকে উড়ে এসে আপেলের গাছের উপর বসে। সে দেখল পাখিটি সোনালী একটি আপেল তুলে তার ঠোঁটে ধরল। রাজপুত্র তৎক্ষণাৎ তীর ছুড়ল, কিন্তু তীরটি পাখিটিকে স্পর্শ করল না এবং পাখিটি পালিয়ে গেল। তবে পাখির একটি সোনালী পালক ভেঙে মাটিতে পড়ল। পরদিন সকালে রাজপুত্র রাজাকে পুরো ঘটনা বলল এবং সোনালী পালকটি তার সামনে রেখে দিল। পালকটি এত সুন্দর এবং এত দামি ছিল যে রাজা সেটি দেখে হতবাক হয়ে গেল। তিনি বললেন, যদি একটানা পাখির পালক এত সুন্দর হয়, তবে পুরো পাখিটি কত সুন্দর হবে। তিনি চান যে কেউ সেই পাখিটিকে ধরে নিয়ে আসুক। সবচেয়ে বড় রাজপুত্র প্রথম এই কাজে বের হলো। চলতে চলতে সে একটি জঙ্গলে পৌঁছালো। সেখানে সে একটি শিয়ালকে একটি গাছের নিচে বিশ্রাম নিতে দেখল। রাজপুত্র সুযোগ পেয়ে ধনুক থেকে তীর নিয়ে প্রস্তুত হলো। সে তীর ছুড়ার ঠিক আগে শিয়ালটি চিৎকার করে বলল, রাজপুত্র, আমাকে মেরো না। আমি জানি তুমি সোনার পাখির সন্ধানে বেরিয়েছ। তুমি যদি আমার পরামর্শ মানো, তাহলে তোমার কাজ দ্রুত শেষ হবে। তুমি এই পথ দিয়ে সোজা চলে যাও। সন্ধ্যায় তুমি একটি গ্রামে পৌঁছাবে। সেখানে তুমি 2টি ধর্মশালা পাবে। 2টি ধর্মশালা একটি অপরটির সামনে। একটি ধর্মশালা খুব সুন্দর ও সজ্জিত থাকবে, কিন্তু তুমি সেখানে যাবে না। তুমি তার সামনের অপর ধর্মশালায় যাবে, যা খুব সাধারণ ও দেখতে ভাঙাচোরা। এতে তোমার কাজ সহজেই শেষ হবে গু। শিয়ালের কথা শুনে রাজপুত্র হেসে উঠল। সে ধমকে বলল, এখান থেকে চলে যাও। তোমার পরামর্শের দরকার নেই আমার। কে বলে সে তীর ছুঁড়ে মারল, কিন্তু শিয়ালটি খুব চালাক ছিল। সে পালিয়ে গেল। রাজপুত্র এগিয়ে চলল। সন্ধ্যায় সে গ্রামে পৌঁছে দেখল যে সত্যিই রাস্তার ধারে 2টি ধর্মশালা আছে। একটি খুব সুন্দর ও সজ্জিত এবং ভেতর থেকে নাচ গানের শব্দ আসছে। অন্যটি ভাঙাচোরা ও অন্ধকারাচ্ছন্ন। রাজপুত্র সুন্দর ধর্মশালায় ঢুকে গেল। কিছুক্ষণের মধ্যেই সে ভুলে গেল যে সে আসলে সোনার পাখির খোঁজে বেরিয়েছিল। যখন অনেক সময় কেটে গেল এবং বড় রাজপুত্র ফিরল না, তখন মাঝের রাজপুত্র সোনার পাখির খোঁজে বাহির হলো। সেও একইভাবে জঙ্গলে পৌঁছালো। সেই শিয়ালের দেখা পেল। এই রাজপুত্র শিয়ালের কথা পাত্তা দিল না। সন্ধ্যায় গ্রামে পৌঁছে সে সুন্দর ধর্মশালায় থাকলো এবং নাচ গানে মত্ত হয়ে নিজের কাজ ভুলে গেল। অবশেষে সবচেয়ে ছোট রাজপুত্র রাজাকে বলল, আমি সোনার পাখির খোঁজে যাব। রাজার বিশ্বাস ছিল না যে ছোট রাজপুত্র সফল হবে, যেহেতু তার বড় ভাইয়েরা ব্যর্থ হয়েছে। কিন্তু জিদের মুখে রাজা তাকে অনুমতি দিলেন। ছোট রাজপুত্র প্রস্তুত হয়ে বাহির হলো। জঙ্গলে সেও শিয়ালের দেখা পেল। রাজপুত্র শিয়ালের কথা মন দিয়ে শুনল এবং বলল, ঠিক আছে, তুমি যেমন বলছো আমি তেমনি করব। তুমি যাও, আমি তোমাকে মারব না গি। শিয়াল খুশি হয়ে বলল, তুমি খুব ভালো ছেলে। তুমি আমার কথা উপহাস করনি এবং তীর মারনি। আমি তোমাকে সাহায্য করব।
এসো, আমার লেজে বসো, আমি তোমাকে ধর্মশালায় পৌঁছে দেব। কিছুক্ষণের মধ্যেই শিয়ালের লেজ বড় হয়ে গেল এবং রাজপুত্র তাতে বসল। শিয়াল বাতাসে উড়ে মাঠ পাহাড় পেরিয়ে সেই গ্রামে পৌঁছালো। রাজপুত্র শিয়ালের পরামর্শ মেনে ছোট ও পুরানো ধর্মশালায় থাকলো। পরদিন সকালে সে আবার শিয়ালের দেখা পেল। শিয়াল বলল, এবার আমি বলি তুমি কি করবে। তুমি সোজা এগিয়ে যাও। সামনে একটি বড় কেল্লা পাবে যেখানে সিপাহীরা পাহারা দিচ্ছে। তুমি ভয় পেও না, সোজা ভেতরে ঢুকে যাও, কারণ তারা এখন ঘুমিয়ে থাকবে। তুমি নির্ভয়ে কেল্লায় ঢুকে ঘরগুলো পার হয়ে সেই জায়গায় যাবে যেখানে একটি সাধারণ কাঠের খাঁচায় সোনার পাখি বন্দী আছে। তুমি খাঁচা সহ পাখিটিকে নিয়ে কেল্লা থেকে বেরিয়ে আসবে। সেখানে পাশে একটি অত্যন্ত সুন্দর সোনালী খাঁচাও রাখা থাকবে। তুমি ভুলেও পাখিটিকে সেই খাঁচায় রাখবে না। কিন্তু তুমি যদি কাঠের খাঁচা থেকে পাখিটিকে সোনালী খাঁচায় রাখার চেষ্টা করো, তাহলে পরে আফসোস করবে। এই কথা বলে শিয়াল আবার রাজকুমারকে তার লেজে বসালো এবং কিছুক্ষণের মধ্যেই তাকে কেল্লার কাছে পৌঁছে দিল। রাজকুমার কেল্লার কাছে গিয়ে দেখল সত্যিই প্রহরীরা ঘুমিয়ে আছে। সে নির্ভয়ে সোজা মহলে ঢুকে গেল এবং কিছুক্ষণ পরেই সেই কক্ষে পৌঁছে গেল যেখানে সোনালী পাখিটি একটি খাঁচায় বসেছিল। খাঁচার পাশেই সোনালী 3টি আপেল পড়েছিল। ওই আপেলগুলো দেখে রাজপুত্র তখনই বুঝে গেল যে এগুলো তার বাবার বাগানেরই ছিল। সোনালী পাখিটি এত সুন্দর ছিল যে রাজপুত্র তাকে দেখে মুগ্ধ হয়ে গেল। সে পাখিটিকে তুলতেই যাচ্ছিল, কিন্তু তার নজর পড়ল পাশেই রাখা এক সুন্দর সোনালী খাঁচার উপর। খাঁচাটি খুব সুন্দর ছিল এবং এতে নানা ধরনের মূল্যবান রত্ন সাজানো ছিল। সোনালী পাখির জন্য সেটি উপযুক্ত মনে হলো। রাজপুত্র শিয়ালের কথা ভুলে গিয়ে পাখিটিকে কাঠের খাঁচা থেকে বের করে সোনালী খাঁচায় বন্দি করে ফেলল। তবে নতুন খাঁচায় আসার সাথে সাথেই পাখিটি জোরে চিৎকার শুরু করে দিল। রাজপুত্র খাঁচাটি নিয়ে কক্ষে থেকে বের হতে পারেনি। অনেক সিপাহী কক্ষে ঢুকে এসে রাজপুত্রকে ধরে ফেলল। এখন রাজপুত্র বুঝতে পারল সে কি ভুল করেছে। তার মনে পড়ল শিয়াল কি বলেছিল, কিন্তু এখন আর কিছুই করা সম্ভব ছিল না। সিপাহীরা তাকে ধরে রাজা আদালতে নিয়ে গেল। রাজা তাকে জিজ্ঞেস করলে রাজপুত্র পুরো ঘটনা খুলে বলল। রাজা বললেন, তুমি আমার প্রাসাদে চুরি করতে ঢুকেছিলে, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তোমাকে ফাঁসি দেয়া হবে। তবে আমি তোমাকে একটি সুযোগ দেব। যদি তুমি আমার জন্য সোনালী ঘোড়া এনে দিতে পারো, তবে আমি তোমাকে শুধু মুক্তি দেব না, বরং সোনালী পাখিটিও তোমাকে দেব গো। রাজপুত্রকে তার জীবন বাঁচাতে রাজার শর্ত মানতে হলো। এখন সে সোনালী ঘোড়ার সন্ধানে বের হলো। প্রাসাদের বাইরে গিয়ে সে দেখল যে শিয়াল তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। রাজপুত্র তার সমস্ত ঘটনা শিয়ালকে জানালো। শিয়াল হতাশ হয়ে বলল, আমি আর তোমার সাহায্য করতে পারবো না। তুমি আমার কথামতো কাজ করলে তাহলে এই বিপদে পড়তে হতো না এবং সোনালী পাখিটিও পেয়ে যেতে। রাজপুত্র বলল, এইবার আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। আমার কাজ তোমার সাহায্য ছাড়া চলবে না। রাজা আমাকে সোনালী ঘোড়া এনে দিতে বলেছে, না হলে আমাকে ফাঁসি দেয়া হবে। শিয়াল বলল, তুমি ভালো ছেলে, তুমি আমার পরামর্শ হাস্যকরভাবে উপেক্ষা করনি, তাই আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার লেজে চড়ে বসো, আমি তোমাকে সোনালী ঘোড়ার কাছে নিয়ে যাব। রাজপুত্র শিয়ালের লেজে বসে গেল আর কিছু সময় পর তারা সেই প্রাসাদে পৌঁছালো। সেখানে গিয়ে রাজপুত্র দেখল সেই ঘোড়ার ঘরে এক সোনালী ঘোড়া বাঁধা ছিল, যা সে কখনো দেখেনি। এটি ছিল অসাধারণ সুন্দর। রাজপুত্র ঘোড়াটি দেখে মুগ্ধ হয়ে গেল এবং তখনই ঘোড়াটি খুলে নিতে গেল। যখন সে ঘোড়াটি বের করতে যাচ্ছিল, তার চোখ পড়ল কোণে রাখা একটি সোনালী জনির উপর। জনিটি খুব সুন্দর ছিল এবং এতে দামি হীরা এবং মুক্তা জড়ানো ছিল। সে মনে করল এত সুন্দর ঘোড়ার জন্য সোনালী জনিটি খুবই মানানসই হবে। রাজপুত্র পুরানো চামড়ার জনি দেখে ভালো লাগলো না, তাই সে সোনালী জনিটি তুলে নিল এবং ঘোড়ার উপর সেটি লাগাতে শুরু করলো। ঠিক তখনই ঘোড়াটি হিনহিনে করে উঠল এবং সেখানে সকল সিপাহী উঠে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই রাজপুত্রকে ধরিয়ে দেয়া হলো। রাজপুত্রকে হাত বাঁধা অবস্থায় রাজার আদালতে নিয়ে যাওয়া হলো। রাজা সব ঘটনা শুনে বললেন, তুমি আমার ঘোড়া চুরির চেষ্টা করেছিলে, তাই তোমাকে ফাঁসি দেয়া হবে। তবে যদি তুমি আমার একটি কাজ করো, আমি তোমাকে মাফ করতে পারি। রাজা বললেন, এখন থেকে কিছু দূরে একটি সোনালী প্রাসাদ আছে, সেখানে এক সুন্দর রাজকুমারী থাকে। যদি তুমি তাকে আমার কাছে নিয়ে আসো, তবে আমি তোমাকে মুক্তি দেব এবং সোনালী ঘোড়া তোমাকে দেব গো। রাজপুত্র আবারও বিপদে পড়ল এবং রাজার শর্ত মেনে তার কাজ শুরু করলো। কিছু দূর চলার পর সে আবার শিয়ালের দেখা পেল। যেন শিয়াল সব জানত। শিয়াল বলল, তুমি আবারও আমার কথা শোনোনি, কিন্তু এবার আমি তোমার সাহায্য করব।
তুমি আমার কথা অনুসরণ করলে এই বিপদে পড়তে হতো না। তবে এখন আমি তোমার সাহায্য করতে রাজি আছি। চলো, আমি তোমাকে সোনালী প্রাসাদের কাছে পৌঁছে দেব গো। যেতে যেতে শিয়াল বলল, তুমি ওই জায়গায় একটু লুকিয়ে থাকবে। যখন রাজকুমারী সন্ধ্যায় ঝিলেতে গোসল করতে আসবে, তখন তুমি সামনে এগিয়ে গিয়ে তার হাত ধরবে। যেমনই তুমি তাকে ছুবে, রাজকুমারী তোমার সাথে আসতে রাজি হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি তাকে সাথে নিয়ে ফিরে আসবে, তাকে প্রাসাদে ফিরে যেতে দেব না। সে বলবে, আমি আগে আমার মা বাবার সাথে দেখা করে আসি, কিন্তু তুমি তার কথা শুনো না, না হলে আবার বিপদে পড়বে। কি শিয়াল এই বলে আবার তার লেজটা মেলে দিল এবং রাজপুত্র তার উপর চড়ে বসল। মুহূর্তের মধ্যে শিয়াল আকাশে উড়ে উড়ে কিছু সময় পর সোনালী প্রাসাদের কাছে পৌঁছে দিল। প্রাসাদের কাছে পৌঁছানোর পর রাজপুত্র একটি গাছের নিচে লুকিয়ে বসেছিল। সন্ধ্যায় রাজকুমারী গোসল করতে প্রাসাদ থেকে বের হলে রাজপুত্র সাহস করে এগিয়ে গিয়ে তার হাত ধরল। রাজকুমারী তার হাত ছোঁয়ার সাথে সাথে সে রাজপুত্রের সাথে চলতে রাজি হয়ে গেল। সে বলল, রাজকুমার, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি তোমার সাথে যাব, কিন্তু আমাকে কিছুক্ষণ আমার মা বাবার কাছে যেতে দাও। ও রাজপুত্র বলল, না, এটা সম্ভব নয়, তোমাকে সাথে নিয়ে আসতে হবে। কিন্তু রাজকুমারী কাঁদতে শুরু করলো। এত সুন্দর রাজকুমারীকে কাঁদতে দেখে রাজপুত্রের মন টলে গেল। শেষ পর্যন্ত সে রাজি হয়ে বলল, যাও, কিছু সময়ের জন্য মা বাবার সাথে দেখা করে আসো, কিন্তু তারপর দ্রুত চলে আসো গো। তবে রাজকুমারী প্রাসাদে পা রাখতেই প্রাসাদে পাহারাদাররা জেগে উঠল এবং তারা রাজপুত্রকে ধরল। রাজপুত্র খুব অনুতপ্ত হলো, কিন্তু এখন আর কিছু করার ছিল না। সিপাহীরা তাকে রাজার সামনে নিয়ে গেল। রাজা খুব রেগে তাকে বললেন, তুমি আমার প্রাসাদে চুরি করতে এসেছিলে, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তোমাকে ফাঁসি দেয়া হবে গো। তবে রাজা কিছু সময় ভাবনার পর বলল, আমি আমার আদেশ পাল্টাতে পারবো না, কিন্তু যদি তুমি আমার একটি কাজ করো, তাহলে তোমার জীবন বাঁচতে পারে। আমাদের প্রাসাদের ঠিক সামনে যে বড় পাহাড়টি রয়েছে, সেটা আমাদের প্রাসাদের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। তুমি যদি 8 দিনের মধ্যে এই পাহাড়টি খুঁড়ে পরিষ্কার করে দিতে পারো, তাহলে আমরা তোমাকে ক্ষমা করে দেব এবং রাজকুমারীকে তোমার সাথে বিয়ে দেব গো। রাজপুত্র প্রাসাদের বাইরে এসে পাহাড়টি দেখল। তার হাতে ছিল একটি ছোট্ট কোদাল। সে বুঝতে পারছিল না যে এত বড় পাহাড় 8 দিনে কিভাবে খুঁড়ে ফেলবে, তবে তার জীবন বাঁচানোর জন্য সে পাহাড় খুঁড়তে শুরু করলো। 7 দিন ধরে কাজ করার পরও সে পাহাড়ের মাত্র একটি কোণ খুঁড়তে পেরেছিল। সে দুঃখিত হয়ে বসে পড়ল এবং নিজেকে দোষী মনে করতে লাগলো। সে মনে মনে বলল, যদি আমি শিয়ালের কথা শুনতাম তবে কত ভালো হতো। শিয়াল আমাকে সঠিক পরামর্শ দিয়েছিল, কিন্তু আমি তার কথা শুনিনি এবং নতুন বিপদে পড়লাম গো। রাজপুত্র মাথা নিচু করে বসেছিল, তখন হঠাৎ তার পায়ের কাছে শিয়ালের লেজ নড়তে দেখল। সে চোখ তুলতেই দেখল সত্যিই শিয়াল দাঁড়িয়ে আছে। শিয়াল হাসি মুখে বলল, কি খবর? এবার তো তোমাকে সাহায্য করার ইচ্ছা নেই আমার, কিন্তু গত 7 দিন ধরে তোমাকে পাহাড় খুঁড়তে দেখছিলাম, আমার দয়া হলো, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। যাও, তুমি খুব ক্লান্ত, বিশ্রাম নাও। আমি অল্প কিছু সময়ের মধ্যে তোমার কাজটা শেষ করে দেব গো। এবার রাজপুত্র ঠিক করলো, এখন থেকে সে শিয়ালের কথা ঠিক মতো শুনবে। সে চুপচাপ উঠে এক পাশে গিয়ে শুয়ে পড়ল। কিছু সময়ের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে রাজপুত্র তার চোখে বিশ্বাস করতে পারল না। কোথাও পাহাড়ের চিহ্ন নাই এবং প্রাসাদের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। রাজপুত্র সরাসরি রাজার কাছে পৌঁছালো। রাজা তার কাজ দেখে খুব খুশি হলেন এবং তখনই রাজকুমারীকে তার সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেলেন। যখন রাজপুত্র রাজকুমারীকে নিয়ে কিছুটা এগিয়ে গেল, তখন পথে আবার সেই শিয়াল তাদের কাছে এলো। শিয়াল বলল, অভিনন্দন রাজপুত্র, রাজকুমারীকে তোমার সাথে দেখে আমি খুব খুশি। তবে এখন তোমার সোনালী ঘোড়া এবং সোনালী পাখি পাওয়া উচিত, কারণ এগুলো তোমারই প্রাপ্ত এবং তুমি সহজেই সেগুলো পেতে পারো। রাজপুত্র অবাক হয়ে বলল, কিন্তু আমি সোনালী ঘোড়া এবং সোনালী পাখি কিভাবে পাবো? আমি তো রাজকুমারীকে সেই রাজার কাছে নিয়ে যাচ্ছি। কি শিয়াল বলল, না, তুমি এই কাজটা কখনো করবে না। এই রাজকুমারী তোমার সাথে বিয়ে হয়েছে এবং এখন সে তোমার। যদি তুমি আমার কথা মতো চলো, তাহলে সোনালী ঘোড়া এবং সোনালী পাখি তোমার হয়ে যাবে। প্রথমে রাজকুমারীকে নিয়ে সোনালী ঘোড়ার রাজার কাছে যাও, রাজা তোমাকে সোনালী ঘোড়া উপহার দেবে। তারপর ঘোড়ায় চড়ে সবার কাছে বিদায় নাও, কিন্তু রাজকুমারীকে সবার শেষে বিদায় দিও। যখন তুমি রাজকুমারীকে কাছে পাবে, তখন তাকে ধরে ঘোড়ায় তুলে নিয়ে দ্রুত দৌড়াবে। সোনালী ঘোড়া এত দ্রুত দৌড়ায় যে পৃথিবীর সবচেয়ে দ্রুত ঘোড়াও তার সাথে দৌড়ে পারবে না। যাও, প্রথমে এই কাজটা শেষ করো, পরে আমি তোমাকে বাকি কাজ জানাবো। রাজপুত্র ঠিক তেমনি করলো যেমন শিয়াল বলেছিল।
যখন সোনালী ঘোড়ার রাজা তাকে সোনালী ঘোড়া উপহার দিল, রাজপুত্র ঘোড়ায় চড়ে তার সাথে বিদায় নিল। এরপর সে রাজকুমারীকে তুলে নিয়ে ঘোড়াকে দ্রুত দৌড়াতে লাগলো এবং প্রাসাদ থেকে অনেক দূরে চলে গেল। রাস্তার মধ্যে একটি গাছের নিচে শিয়াল তার অপেক্ষা করছিল। তাকে দেখে শিয়াল বলল, সাবাস, এখন তুমি সোনালী পাখি পাবেই। যখন তুমি সোনালী পাখির রাজার কাছে পৌঁছাবে, তখন সে এই ঘোড়াটিকে দেখে খুব খুশি হবে। তুমি তাকে বলবা, প্রথমে সোনালী পাখির খাঁচাটি আমার হাতে দিন, তারপর আমি এই ঘোড়া আপনাকে দেব। যখন খাঁচাটি তোমার হাতে আসবে, তখন তুমি সেটা নিয়ে দ্রুত দৌড়ে চলে আসবে। এইভাবে পাখি তোমার হবে এবং কেউ তোমাকে ধরতে পারবে না। রাজপুত্র ঠিক তেমনি করল। রাজকুমারী তার সাথে ঘোড়ায় বসেছিল। যখন রাজা তাকে সোনালী পাখির খাঁচাটি দিল, রাজপুত্র তৎক্ষণাৎ খাঁচাটি ছিনিয়ে নিল এবং সোনালী ঘোড়া বাতাসের মতো দ্রুত দৌড়াতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর রাজপুত্র শিয়ালের সাথে দেখা করলো এবং বলল, তুমি আমার অনেক সাহায্য করেছো। তোমার জন্যই আমি শুধু সোনালী পাখি পেয়েছি না, সোনালী ঘোড়া এবং এত সুন্দর রাজকুমারীও পেয়েছি। বলো, আমি তোমাকে কি উপহার দেব? আমি তোমাকে কিছু না কিছু দিতে চাই। শিয়াল বলল, যদি তুমি খুশি হও তাহলে আমার জন্য একটি কাজ করো। তুমি একটা তীর ছুঁড়ে আমাকে মেরে ফেলো, এটা আমার জন্য সবচেয়ে বড় উপহার হবে। রাজপুত্র অবাক হয়ে বলল, এটা কিভাবে হতে পারে? তুমি আমাকে এত সাহায্য করেছো আর আমি তোমাকে শাস্তি দেব? এটা আমি করতে পারবো না। শিয়াল খুব রাগের সাথে বলল, যদি তুমি আমাকে মারতে না পারো তাহলে যাও। তবে আমি তোমার ভালোর জন্য বলেছি, তুমি দুটি বিষয় মনে রাখো। এক, কখনো কোনো কুয়োর দেয়ালে বসো না, এবং দুই, এমন মানুষের জন্য টাকা খরচ করো না যাদের ফাঁসি হওয়ার কথা। রাজপুত্র বলল, তুমি একদম অদ্ভুত, তোমার কথাগুলো আমার বুঝে আসে না। কেন আমি কুয়োর দেয়ালে বসবো? আর কেন এমন লোকদের জন্য টাকা খরচ করব যাদের ফাঁসি হতে চলেছে? কিন্তু শিয়াল তার কথা না শুনে বিদায় নিয়ে চলে গেল। রাজপুত্র সোনালী ঘোড়া দৌড়াতে থাকলো। রাজকুমারী তার সাথে বসেছিল এবং সোনালী পাখির খাঁচাটি তার হাতে ছিল। কিছু সময় পর রাজপুত্র একটি ছোট গ্রামের কাছে পৌঁছালো, যেখানে দুটি ধর্মশালা ছিল। গ্রামের লোকেরা এবং বিশেষ করে শিশুরা তাকে দেখতে বাইরে বেরিয়ে এলো। সোনালী ঘোড়ার উপরে বসে থাকা রাজপুত্র এবং রাজকুমারী দেখে সবাই বিস্মিত হয়ে গেল। এর মধ্যে রাজপুত্র দেখল যে গ্রামটির বাগানে অনেক লোক জড়ো হয়ে কিছু আওয়াজ করছে। রাজপুত্র জানতে পারল যে সেখানে দুজন লোককে ফাঁসি দেওয়ার প্রস্তুতি চলছে। রাজপুত্র সেখানে পৌঁছিয়ে দেখল যাদের ফাঁসি দেওয়া হবে তারা তার নিজের ভাই। তারা সেজেগুজে সজ্জিত ধর্মশালায় থাকতো এবং অনেক খারাপ কাজ করত, এমনকি জুয়া খেলেও প্রচুর টাকা হারিয়েছিল। তারা অনেক টাকা ঋণ নিয়েছিল এবং এখন সবকিছু হারানোর পর গ্রামের লোকেরা তাদের ফাঁসি দিতে যাচ্ছিল। রাজপুত্র তো এটি হতে দেয়নি। সে লোকদের বলল, আমার কাছ থেকে টাকা নাও আর তাদের মুক্তি দাও। অনেক পরিশ্রমের পর লোকেরা রাজি হলো এবং তারা রাজপুত্রের দুই ভাইকে মুক্তি দিল। রাজপুত্র তার ভাইদের মুক্তি দিয়ে সামনে চলে গেল। কিছু সময় পর তারা এক জায়গায় একটি কুয়া দেখতে পেল। রাজপুত্র বলল, চল আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নেব, ঠান্ডা পানি খাবো, তারপর চলবো। রাজপুত্র রাজি হলো। এখন সে ভুলে গিয়েছিল শিয়াল বিদায় নেওয়ার সময় তাকে কি বলেছিল। সে ঘোড়া থেকে নামলো এবং কুয়োর দেয়ালে বসে বিশ্রাম করতে লাগলো। তার দুই ভাই সুযোগ দেখে তাকে কুয়োতে ধাক্কা দিয়ে ফেলল। এরপর তারা রাজকুমারীকে ঘোড়ায় তুলে সোনালী পাখির পিঞ্জরটি নিয়ে সেখান থেকে চলে গেল। কিছু সময় পর তারা তাদের রাজ্যে ফিরে এলো। ঘরে ফিরে এসে তারা রাজাকে বলল, আমরা সোনালী পাখি ধরেছি। এই পাখি আমাদের বাগান থেকে সোনালী আপেল চুরি করেছিল এবং আমরা একটি সোনালী ঘোড়া এবং রাজকুমারীও নিয়ে এসেছি। কি রাজা খুব খুশি হলো এবং পুরো রাজ্য আনন্দে মেতে উঠল। তবে রাজকুমারী খুশি ছিল না। সে ক্রমাগত কাঁদছিল এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। সোনালী ঘোড়া এবং সোনালী পাখি উদাস হয়ে গিয়েছিল। রাজা অনেক চেষ্টা করেছিল, কিন্তু না তো রাজকুমারী খুশি হয়েছিল, না সোনালী ঘোড়া এবং সোনালী পাখি খেতে শুরু করেছিল। এদিকে ছোট রাজপুত্র কুয়োয় পড়ে গিয়েছিল, কিন্তু সে মারা যায়নি। কুয়ো ছিল গভীর, কিন্তু পানি ছিল খুব কম। সে কুয়োয় বসে বসে তার ভাগ্যকে অভিশাপ দিতে লাগলো। এখন তার মনে পড়ল শিয়ালের কথা এবং সে পস্তাতে শুরু করলো, যদি আমি শিয়ালের কথা শুনতাম তাহলে আমি এই বিপদে পড়তাম না। যখন রাজপুত্র শিয়ালের কথা মনে করলো, তখন শিয়াল কিভাবে যেন কুয়োর কাছে এসে পৌঁছালো এবং বলল, দেখো রাজপুত্র, আমি আগেই তোমাকে বলেছিলাম কোনো কুয়োর দেয়ালে বসো না এবং এমন মানুষদের সাহায্য করো না যারা ফাঁসি পেতে যাচ্ছে, কিন্তু তুমি আমার কথা শোনোনি। তবে শেষবারের মতো আমি তোমার সাহায্য করি।
আমার লেজ ধরো এবং কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসো। এটি বলার পর শিয়াল তার লেজ কুয়োর মধ্যে ঝুলিয়ে দিল এবং লেজটি এত লম্বা হয়ে গেল যে কুয়োর তলদেশে বসে থাকা রাজপুত্র পর্যন্ত পৌঁছালো। রাজপুত্র লেজ ধরেই কুয়ো থেকে বাইরে বেরিয়ে এলো। শিয়াল তাকে বলল, যাও, এখন তুমি তোমার বাড়ি চলে যাও। তবে সাবধান থাকতে হবে, তোমার ভাই তোমার শত্রু। তারা তোমাকে অবশ্যই খুঁজছে। রাজপুত্র বাড়ির দিকে চলতে শুরু করলো। তার রাজ্যে পৌঁছানোর পর সে এক ভিক্ষুককে দেখল। রাজপুত্র তার সুন্দর কাপড়গুলো ভিক্ষুকে দিয়ে দিল এবং নিজে পুরানো ময়লা কাপড় পরিধান করল। এভাবে জামা বদলিয়ে সে রাজপ্রাসাদে পৌঁছালো। প্রাসাদে পৌঁছানোর পর এক বিস্ময়কর ঘটনা ঘটল। সোনালী ঘোড়া আনন্দের সাথে হিনহিনাতে শুরু করলো এবং খাবার খেতে লাগলো। সোনালী পাখি তার খাঁচায় আনন্দিতভাবে নাচতে লাগলো এবং গান গাইতে শুরু করলো। রাজকুমারী তার চোখের পানি মুছে ফেলল এবং হাসতে শুরু করলো। কিন্তু রাজা কিছুই বুঝতে পারছিল না। সে রাজকুমারীকে প্রশ্ন করলো, এটা কি ঘটছে? রাজকুমারী বলল, আমি তো আগে থেকেই বলেছি, আপনার বড় এবং মাঝারি রাজকুমাররা ছোট রাজকুমারকে প্রতারিত করেছে। তারা আপনাকেও প্রতারণা করেছে। কিন্তু এখন আপনার ছোট রাজকুমার এখানে উপস্থিত, তাই আমি খুশি। তার সাথে আমি বিয়ে করেছি এবং তার সাথে সুখী হতে পারবো। এরপর সে একটি ময়লা কাপড়ে থাকা একজন পুরুষের দিকে ইশারা করে বলল, ওই দেখুন, আপনার ছোট রাজকুমার। রাজা তার ছোট ছেলেকে চিনতে পারলেন। এখন রাজা তার ছোট ছেলের সম্পর্কে তার ধারণা পরিবর্তন করলেন এবং তাকে অনেক বেশি সম্মান করতে শুরু করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তাকে রাজগদ্দিতে বসাবেন। বড় এবং মাঝারি রাজকুমাররা শুধু ছোট রাজকুমারকেই প্রতারিত করেনি, রাজাকেও প্রতারিত করেছিল। রাজা তাদের প্রতি খুব রেগে গেল এবং তাদের রাজ্য থেকে বের করে দিল। এরপর রাজকুমারীর সাথে বড় ধুমধামের মধ্যে ছোট রাজকুমারের বিয়ে অনুষ্ঠিত হলো এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তবে রাজপুত্র কখনোই শিয়ালকে ভুলে যায়নি, যিনি তাকে সাহায্য করেছিলেন। একদিন সময় বের করে সে বনের মধ্যে শিয়ালের খোঁজে বের হলো। অনেক খোঁজাখুঁজির পর এক গাছের খোলসে সে শিয়ালকে চুপচাপ বসে থাকতে দেখল। শিয়াল খুবই বিষণ্ণ ছিল এবং আগের চেয়ে অনেক বেশি শুকিয়ে গিয়েছিল। রাজপুত্র তাকে দেখতে পেলেই শিয়াল তাকে চিনতে পারল এবং বলল, আহ রাজপুত্র, আজ এখানে কি কারণে আসা হলো? রাজপুত্র বলল, আমি আজ তোমাকে খুঁজতে এসেছি। চল আমার বাগানে এসে বিশ্রাম নাও। সেখানে তোমার কোনো কষ্ট হবে না। এখানে তো বনের মধ্যে তোমাকে খাবার এবং পানির অভাব হতে পারে, আর বন্য প্রাণী ও শিকারীদের ভয় থাকবে কি? শিয়াল বলল, না রাজপুত্র, আমি এখানে ঠিক আছি। আর এখন তুমি আমার সাথে কি করবে? তোমার কাজ শেষ হয়ে গেছে, এখন তুমি আনন্দে রাজ্যে থাকতে পারো। রাজপুত্র বলল, না, তুমি আমার অনেক উপকার করেছ। আমি তোমাকে পুরস্কৃত করতে চাই এবং তোমাকে আমার সাথে রাখতে চাই। রাজকুমারীও খুব খুশি হবে, সে তোমার সাথে দেখা করতে চাইবে। শিয়াল বলল, যদি তুমি আমাকে সত্যিই পুরস্কৃত করতে চাও, তাহলে একটা কাজ করো। আমি আগে তোমাকে বলেছিলাম তুমি আমাকে তীর ছুঁড়ে মেরে ফেলো, এভাবে আমি মুক্তি পাবো। আসলে একজন জাদুকর আমাকে জাদু করেছে, আমি প্রকৃতিতে শিয়াল নই। আমি সেই রাজ্যের রাজকুমার যেখানে তোমার রাজকুমারীর সাথে তোমার বিয়ে হয়েছে। সেই রাজকুমারী আমার ছোট বোন। যদি তুমি আমাকে তীর মেরে ফেলো, তাহলে আমি এই জাদুর থেকে মুক্তি পাবো এবং আমি আমার রাজ্যে ফিরে যেতে পারবো। রাজপুত্র এটি শুনে বিস্মিত হলো এবং তখনই তার ধনুকের তীর ছুঁড়ে শিয়ালের দিকে ছুঁড়ে দিল। তীরটি শিয়ালের শরীরে লাগতেই শিয়াল মারা গেল এবং সেখান থেকে একটি সুন্দর রাজকুমার বেরিয়ে এলো। দুই রাজকুমার একে অপরকে আলিঙ্গন করল এবং এরপর তারা একসাথে রাজপ্রাসাদে ফিরে এলেন। রাজকুমারী তার ভাইকে দেখে অঝরে কাঁদতে লাগলো। এতদিন পরে পরিবারের মিলন। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাও। আর গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।